আরে তুমি এখানে? কিরে ওঠ, চা তো হয়ে গেছে, ওঠে ঘুম থেকে। দাঁড়া, লাইটটা জ্বালা। কিরে আজ এত দেরি করে ঘুম থেকে উঠেছে? এই কাল রাতে শরৎচন্দ্রের বইটা পড়তে পড়তে ঘুমিয়ে গেছিলাম। ও, তাই ভাবছি এত দেরি হলো কেন। তুই নাকি তোর যে স্টুডেন্টটা আছে পড়াস, শুনেছি তার দাদির নাকি ভালো লাইব্রেরি আছে। হ্যাঁ আছে তো। তো আমার জন্য একটু ভালো বই এনে দে না, একটু পড়ি। ঠিক আছে এনে দেবো। এনে দিস কিন্তু মনে করে। দাদা তুই দাঁড়া। বাবা প্রচুর বই তো বিছানা। সকাল থেকে কি পড়াশোনা হচ্ছে নাকি? হ্যাঁ ওই একটু পড়ছিলাম। কি পড়ছিল? ডাকাতের মা। বল দেখি লেখককে। আসলে কি বলতো, একটু গান শুনছিলাম তো তাই মনে। সেটাই বল, ওটাই তো আসল কথা। দে লাল কালির পেন আর খাতাটা দে, আমি আগের দিনের হোমওয়ার্ক গুলো চেক করি। আসলে তো করা হয়নি হোমওয়ার্ক গুলো। কেন? ওই আর কি, সময় পাইনি, একটু শরীরটা খারাপ ছিল। গান শোনার সময় পাচ্ছ আর তুমি লেখার সময় পাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, খাতাটা দে। নাও। এই 4টে কোশ্চেন হয়নি? না 4টেই দিয়েছিলাম মাত্র। 4টেই তো দিয়েছি। 4টেও হয়নি দুদিনে? বললাম তো শরীরটা খারাপ। দুদিন আগেই করিয়ে গেছি। এখনই লিখে দে আমাকে, আমার সামনেই লেখ।
আচ্ছা দাদা, হচ্ছে না তো? আমি জানতাম হবে না। সেটা নয়, বলছি এই মাসের মাইনেটা না একটু। আরে তুই পড়ছিস, পড় না। তোকে ওসব নিয়ে ভাবতে বলেছি আমি তোকে? তোর পড়ার কাজ তুই পড়ে যা, আমি তোকে পড়িয়ে যাব। তোকে মাইনে নিয়ে ভাবতে হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভালো কথা, তুই সেদিন আমাকে বলছিলি না যে তোর দাদুর নাকি অনেক বই পড়ার শখ ছিল? শুনলাম নাকি লাইব্রেরিও আছে একটা, তুই বলছিলি আমাকে। আছে তো। তো আমার ওখান থেকে কিছু বই লাগবে, তো নিয়ে যাবি ওখানে আমাকে? হ্যাঁ চলো। কখন? এখনই চলো। খালি না পড়ার ধান্দা, আগে পড় তারপর যাব। আমার দাদুর লাস্ট স্মৃতি হিসাবে ওই একটা বই কালেকশনের রুম আছে আর একটা ট্রাঙ্ক আছে, ওটাই আর কি রয়ে গেছে। ওরে বাবা, তোর দাদুর তো প্রচুর বইয়ের কালেকশন দেখছি। হ্যাঁ তা তো আছেই। আচ্ছা, তোর দাদু এমনি কি করতেন? আমার দাদু সারা বছরই নানা দেশ বিদেশে ঘুরে বেড়াতো, কখনো ব্যবসা করেছে আবার কখনো চাকরি। বুঝলাম। তোর দাদু তো বেশ অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ ছিল দেখছি। হ্যাঁ খুবই। আরে, এটা তো তোর দাদুর ডায়েরি বলে মনে হচ্ছে। হ্যাঁ তাই হবে হয়তো। আচ্ছা শোন, বলছি এটা আমি 1 সপ্তাহ রাখবো, তোর কোনো সমস্যা না আছে? না নিয়ে যাও, অসুবিধা নেই। তাহলে দেখি বাদবাকি বইগুলো হ্যাঁ হ্যাঁ। যেগুলো নেওয়ার জন্য এসেছিলাম। আরে এটা তো সকালে আনলাম, এখনো তো পড়াই হয়নি। এটা আবার কি? বাগদাদের ঘটনাবলী। কি রে, তোকে দেখে এরকম লাগছে, সারা রাত ঘুমাসনি? না, তোর এই দাদুর ডায়েরিটা নিয়ে গেছিলাম না, ওটা পড়তে পড়তে সারা রাত কেটে গেছে। সে কি রে, সারা রাত ধরে বসে পড়ছিলিস? আমার তো পড়তে বসলেই ঘুম পায়। কে বলেছে আমি বসে বসে পড়ছিলাম? তো শুয়ে শুয়ে পড়ছিলাম। এটার কোনো মানে হলো? তোর দাদু কিন্তু একটা দারুণ ক্যারেক্টার ছিল বুঝলি, মানে তোর দাদুর জীবনই যে কোনো অ্যাডভেঞ্চার গল্পকেও হার মানিয়ে দেবে। হ্যাঁ শুনেছি। তোর দাদু ডায়েরিতে অনেক কিছুই লিখেছেন, সেটা পড়ে যা বুঝলাম যে উনি সারা জীবন অনেক দেশ ঘুরে প্রচুর টাকাই কামিয়েছেন, কিন্তু তার সিংহভাগই তোর জ্যাঠার কাকার জন্য উনি হারিয়েছেন। তোর দাদু কিন্তু তোর বাবাকেই সবচেয়ে বেশি ভালোবাসতেন, এটা পড়ে যা বুঝলাম। দেখ দাদা, তোর কাছ থেকে আর কি বা লুকাবো, আসলে আমার জ্যাঠা কাকারা সবসময় মদ জুয়ার নেশায় ডুবে থাকতো। পরে যখন বাবা বাধা দিতে গেল, তখন বাবাকে বাড়ি থেকে বার করে দিল। তারপর থেকেই আমাদের এই দুরবস্থা। হ্যাঁ, এ সবই লিখেছেন উনি, তবে এর থেকেও ইন্টারেস্টিং আরেকটা জিনিস আছে। কি জিনিস? সেটা তো এখন বলবো না, এখন পড়াতে এসেছি, চুপচাপ পড়, এখন বলবো না। ধের ব্যাং। তাহলে শোন, এই এতটাই পড়ালাম আজ, তুই এতটা পড়ে রাখিস, পরের দিন পড়া ধরবো এসে, ঠিক আছে? আজকের মতো এখানেই সমাপ্ত। আচ্ছা তুই একটা জিনিস দেখাবি বলছিলিস, দেখা। হ্যাঁ দাঁড়া, দেখাচ্ছি।
বাগদাদের ঘটনা বলি? হ্যাঁ, এরকম দাদুর কাছে অনেক দেখেছি, কিন্তু এটা তো দেখিনি। কি লেখা আছে এতে? পড়ে দেখ। ধুস, আবার পড়া ভাল লাগে না। দে, তোর দ্বারা কিচ্ছু হবে না। তো তোর দাদু এখানে লিখছে, জ্যোৎস্না আরো ফুটিয়ে আছে, নক্ষত্রদল জ্যোৎস্নালোকে প্রায় অদৃশ্য। চারিদিকে চাইয়া মনে হয় এ সে পৃথিবী নয়, এতদিন যাহাকে জানিতাম এ স্বপ্নভূমি। এই দিগন্তব্যাপী জ্যোৎস্নায় অপার্থিব জীবেরা এখানে নামে গভীর রাত্রি। তারা তপস্যার বস্তু, কল্পনা ও স্বপ্নের বস্তু, বনের ফুল যারা ভালোবাসে না, সুন্দরকে চেনে না, দিকবলয় রেখা যাদের কখনো হাতছানি দিয়া ডাকে নাই, তাদের কাছে এ পৃথিবী ধরা দেয় না কোনো কালে। যেদিন থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক পড়লাম, সেদিন থেকে এই কয়েকটি লাইন দৈব বাণীর ন্যায় সর্বক্ষণ আমাকে তাড়িয়ে নিয়ে চলেছে। আমার পিতৃদেব শ্রী হরিশঙ্কর চাটুর্যের নাম শোনেননি এমন লোক খুবই কম আছেন। কবিরাজিতে বেশ কিছু জমিদারের কঠিন অসুখ সারিয়ে অর্থ আর খ্যাতি দুই প্রচুর পরিমাণে অর্জন করেছে। ছেলেবেলা থেকেই বাবা যখনই চিকিৎসার জন্য রোগীদের বাড়ি যেতেন, আমায় তার সঙ্গে নিয়ে যেতেন। তার ফলে চিকিৎসার নানা পদ্ধতি, জঙ্গল থেকে গাছ লতা গুল্ম সংগ্রহ, সেগুলি দিয়ে ওষুধ তৈরি, কোন রোগের কি ওষুধ, এই সব কিছুই বাবার থেকে দেখে আমার শেখা হয়ে যায়। এর ফলে প্রকৃতির মাঝে অনেকটা সময় কাটানোর জন্যই হয়তো প্রকৃতি আমায় এক মায়ার বাঁধনে আবদ্ধ করে। সেই মায়ার বাঁধন ছিন্ন করা আমার পক্ষে সহজ ছিল না। শ্যামের বাঁশি যেমন গোপীদের আকৃষ্ট করে, মোহময়ী প্রকৃতিও আমায় বারবার তার মায়ায় আবদ্ধ করেছে ও একসময় ঘর ছাড়া হতে প্রায় বাধ্যই করেছে। বাবা কবিরাজি বিষয়ে বেশ কিছু বইও লিখেছিলেন। সেই সকল বইতে এমন সব চিকিৎসার সন্ধান ছিল যা তখনও পাশ্চাত্যের বৈজ্ঞানিকরাও আবিষ্কার করে উঠতে পারেননি। সেই সকল বই এছাড়াও সেই সময় বাবার দৌলতে আরো অনেক বই পড়ি। নানা জায়গায় বাবার সাথে ঘুরে বেড়ালেও আমার মন কিন্তু পড়ে থাকতো পড়ার টেবিলে থাকা চাঁদের পাহাড় উপন্যাসটির উপর। তার প্রতিটি অধ্যায়ের মধ্যে থাকা অগ্নিস্ফুলিঙ্গে সাধারণের অসাধারণ হয়ে ওঠার হাতছানিতে। একদিন সাহস করে বললাম পিতাকে। পিতা আপত্তি করলেন না, উল্টে আরো উৎসাহ দিতে লাগলেন। কিন্তু মা এবং বর্দি কিছুতেই রাজি হলেন না। তাদের বক্তব্য, কি দরকার বাপু আলিয়ার পিছনে ছোটার, কোথায় থাকবি, কি খাবি, কেন ওসব ঝামেলা বাপু, তার চেয়ে ঘরের ছেলে ঘরে থাক। কিন্তু আমাকে মনমরা অবস্থায় দেখে তারাও অবশেষে রাজি হল। আজও মনে আছে, দিনটা ছিল 17ই আগস্ট 1949। সকলের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম এক অজানার উদ্দেশ্যে। তারপর থেকে প্রায় 12 বছর আমি দেশ ছাড়া। নানা দেশে ঘুরে বেরিয়েছি, নানা ধরনের কাজ করেছি, আর রন্ধ্রে রন্ধ্রে উপভোগ করেছি বিভূতিবাবুর লেখার প্রতিটি শব্দ। মানুষের আয়ু, মানুষের জীবনের ভুল মাপকাঠি, এ কথার সত্যতা হাড়ে হাড়ে উপভোগ করেছি। একবার যখন এক প্রসপেক্টর দলের সঙ্গে রাওয়ান্ডায় গেলাম, সেখানকার দুর্গম ট্রপিক্যাল অরণ্য ভেল্ট পেরিয়ে আমরা চললাম সোনার খোঁজে, হীরের খোঁজে। অবসরে বাওবাব গাছের তলায় শুয়ে মনে হয়েছে যে কেবল শঙ্কর, আত্তিলিও গাত্তি, জিম কার্টার, আলভারেজ নয়, আমিও তাদের মতো অদৃষ্টের একই অদৃশ্যতারে গাথা। জঙ্গলে ঘুরতে ঘুরতে বারবার মনে হতো সত্যি চীন দেশের প্রাচীন ছড়াটি কতটা সত্য। ছাদের আলসেদ দিব্যি চৌরস একখানা টালি হয়ে অনড় অবস্থায় সুখে স্বচ্ছন্দে থাকার চেয়ে স্ফটিক প্রস্তর হয়ে ভেঙে যাওয়া অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। না, হীরের খনির খোঁজ পাইনি কোনোদিন, না পেয়েছি বিম্বমণির দেশের খোঁজ, কিন্তু দর্শন পেয়েছি সেই আদিম স্বপ্নভূমির, রহস্যময়ের প্রাচীন গুপ্ত রূপের। যাক সে কথা, এবার আসি মূল ঘটনা প্রসঙ্গে। সেবার আমি গেছিলাম বাগদাদে। হ্যাঁ, সেই হারুন আল রশিদের বাগদাদ। ছেলেবেলা থেকেই আরব রজনীর নানা গল্প পড়ে এবং শুনে এসেছি, সেই টানেই হয়তো সেখানে গিয়ে পড়েছিলাম। অনেক অ্যাডভেঞ্চার তো হলো, কিন্তু তখন হাতে অর্থের বড় টানাটানি। অনেক দিন চেষ্টার পরে একটি আতরের দোকানে কাজ পেল। প্রায় 7 মাস মতো হয়েছে সেই দোকানে কাজ করছি। একদিন এক শেখ এলেন দোকানে। তিনি আতর দেখছেন,
হঠাৎ করেই দেখি শেখ ইলেকট্রিক শক খাওয়ার মতো কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়লেন এবং হাত পা অদ্ভুত রকমভাবে বেঁকে যেতে লাগলো। মুহূর্তের মধ্যে চারিদিকে শোরগোল পড়ে গেল। আতঙ্ক বড়ই ছোঁয়াচে বস্তু। যারা সেই দৃশ্য দেখলো তারা তো ভয় পেয়ে ছুটোছুটি করলই, যারা সেই দৃশ্য দেখেনি তারাও অন্যদের আতঙ্কিত অবস্থায় দেখে তাদের সঙ্গ নিল। ছুটতে ছুটতে তারা চিৎকার করতে লাগলো, শেখকে জিনে ধরেছে, শেখকে জিনে ধরেছে। আমি কিন্তু ব্যাপারটা প্রথম থেকেই বুঝতে পেরেছি, এ হলো এপিলেপসি বা মৃগী রোগ। কিন্তু এখানকার লোকেদের সে সম্বন্ধে কোনো জ্ঞান নেই, তাই তারা এই কুসংস্কারের আশ্রয় নিয়েছে। বাবার সাথে থাকতে থাকতে সর্বক্ষণ কিছু প্রয়োজনীয় ওষুধ সঙ্গে নিয়ে ঘোরা আমার প্রায় অভ্যেসই হয়ে গিয়েছিল। সেখান থেকে কিছু ওষুধ দিয়ে ও কিছুক্ষণ সেবা করার পর সে কিছুটা সুস্থ হয়ে উঠে বসলো। সবকিছু শুনে আমার প্রতি খুবই কৃতজ্ঞ হয়ে তিনি বললেন, আপনি আমার প্রাণ বাঁচালেন, আপনার এই ঋণ আমি কোনোদিনও ভুলব না। আপনি জিন তাড়িয়েছেন, আপনি কোনো সাধারণ মানুষ হতেই পারেন না, আপনি নিশ্চয়ই জাদু জানেন। আমি যতই তাকে বোঝানোর চেষ্টা করি না কেন সে কিছুতেই মানতে নারাজ। আমি ভারতের লোক জেনে তার বিশ্বাস আরো দৃঢ় হয়, সে আমাকে তার বাড়ি নিয়ে যেতে চায়। প্রথমে আপত্তি করলেও পরে আমি রাজি হয়ে যাই। তার বাড়ি পৌঁছে দেখি সে তো বাড়ি নয়, যেন এক রাজপ্রাসাদ। সেখানে শেখ আমাকে প্রচুর খাতির করলেন। তিনি আমাকে সেখান থেকে যেতে এবং তার চিকিৎসা করার জন্য অনুরোধ করেন। খাওয়া দাওয়া এবং পারিশ্রমিক নিয়ে কোনো প্রকার চিন্তা করতে হবে না, এটাও তিনি আমাকে বলেন। অগত্যা আমি থেকে গেলাম। 3 মাস ধরে শেখের চিকিৎসা করি। এই 3 মাসে শেখের পরিবারের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। শেখের নাম নূর আল কবির। তার স্ত্রী 4 বছর হলো মারা গেছেন। পরিবার বলতে কেবল তার এক ছেলে এবং এক মেয়ে। তাদের সঙ্গেও আমার বড় ভাব জমে গেল। তাদের দেখে কেবলই আমার বাড়ির কথা মনে হতে থাকলো। শেখের সাথেও আমার বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল ততদিনে। তিনি কেবলই বলতে লাগলেন, পাপ, বুঝলে, পাপ, এ সবই পাপের ফল। এই অভিশাপ আমার বংশ শেষ না করে ছাড়বে না। আমি আরো জানতে চাইলে বলতো, এ আমাদের পরিবারের কলঙ্কের ইতিহাস। মার্জনা করবেন, এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। আমিও আর কোনোদিন তার থেকে কিছু জানতে চাইনি। এরপর শেখ বেশ কিছুটা সুস্থ হয়ে উঠলে অবশেষে আমি দেশে ফিরে আসি। শেখ পারিশ্রমিক হিসেবে আমাকে যে পরিমাণ অর্থ দিয়েছিলেন তা দিয়ে আমি রাজার হালে থাকতে পারতাম। এরপর বেশ কিছু বছর বাদে বিয়ে হলে সংসারের বাঁধনে আটকা পড়ি। সন্তান হওয়ার পর সে বাঁধন আরও দৃঢ় হয়। শেখের সাথে নিয়মিত পত্রালাপ চলত, কিন্তু ধীরে ধীরে সেটাও বন্ধ হয়ে যায়। আমার 3 ছেলে, প্রমিত, সুমিত এবং অমিত। সুমিত বড় ভালো ছেলে, কিন্তু প্রমিত এবং অমিত একেবারে হাতের বাইরে চলে গেছে। মদ আর জুয়ার নেশায় তারা আসক্ত, সম্পত্তির যথেচ্ছ রকমভাবে অপব্যবহার করে চলেছে। আমি তাদের শাসন করতে অক্ষম। দেশে ফেরার পর প্রায় 20 বছর কেটে গেছে। একদিন আমার লাইব্রেরি ঘরে বসে ডায়েরি লিখছি, হঠাৎ দেখি একজন শেখ আমার সাথে দেখা করতে এসেছে। তাকে ভালো করে দেখে চিনতে পারলাম, এই সেই নূর আল কবিরের পুত্র। আমি চমকে উঠলাম। সে তার বাবার চিঠি থেকে আমার ঠিকানা বের করে আমার সাথে দেখা করতে এসেছে। সে বড় বিপদের মধ্যে আছে। নূর মারা গেছে গত বছর। এখন সেই মৃগী রোগের লক্ষণ তার বোনের মধ্যেও দেখা দিয়েছে। বোন ছাড়া তার আর কেউ নেই পৃথিবীতে। তাই সে বড় ভয় পেয়ে গেছে। আমি তাকে একটা সৎ পরামর্শ দিলাম এবং তার সাথে আমার সেই পুরনো ওষুধও দিলাম এবং তার সাথে বললাম, আজকাল তো চিকিৎসা শাস্ত্রের অনেক উন্নতি হয়েছে, তুমি বিদেশের কোনো ভালো হসপিটালে ওকে দেখিয়ে নিয়ে এসো। যাওয়ার সময় সে আমাকে একটি বাক্স দেয় এবং বলল, এটাই তাদের বংশের একমাত্র অভিশাপের মূল কারণ। এই হলো সেই অভিশপ্ত উপহার। এটি যতদিন আমাদের পরিবারে থাকবে ততদিন এই অভিশাপ আমাদের পিছু ছাড়বে না। অথচ এর মোহ ত্যাগ করা সহজ নয়। আমাদের বংশে আমি সাহস করে এটা করলাম। আপনি আমার বাবার রোগ দূর করেছিলেন, এই জিনিস আপনার কাছে সুরক্ষিত থাকবে। এই বলে সে চলে গেল। সেই অভিশপ্ত উপহার আজও আমি লুকিয়ে রেখেছি আমার ছেলেদের থেকে। ওটার খবর পেলে সেটাতেও তারা হাত দেবে। সেটা আমি সুমিতের জন্য রেখে গেলাম, সে নিশ্চয়ই সেটা উদ্ধার করতে পারবে।
সেই অভিশপ্ত উপহারের বোঝা পিঠে চাপিয়ে বিশ্বনাথ পুত্র থাকবে আজীবন। কাস্টমার হলো আপনার বিজনেসে গুপ্তধন, আর সেই গুপ্তধনকে হাতের মুঠোয় করতে নকশা দেব আমরা। সবাই এখন অনলাইনের সাথে, তাই ওয়েবসাইট ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে আপনার ব্যবসা অনলাইন প্রেজেন্স বাড়ান। আমাদের সাথে কনসাল্ট করুন। আমাদের এক্সপার্ট টিম তৈরি করে দেবে আপনার মার্কেটিং এর সঠিক স্ট্র্যাটেজি। আজই যোগাযোগ করুন 9433277194 নম্বরে এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.skydreamix.co.in। আপনার ব্যবসার সাফল্য শুরু হোক আমাদের হাত থেকে। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, বুঝলাম। কিন্তু তোর দাদু দেখ লাস্টে এই লাইনটা লিখে গেছে যে সেই অভিশপ্ত উপহারের বোঝা পিঠে চাপিয়ে বিশ্বনাথ পুত্র থাকবে আজীবন। তো বিশ্বনাথ তো তোর দাদুর নাম ছিল, আর পুত্র মানে তোর বাবা। তা তোর বাবার কাছে কি কিছু রেখে গেছেন উনি? না তো, তেমন কিছু তো রাখেনি। আচ্ছা, তোর দাদুর একটা ট্রাঙ্ক ছিল বলেছিলি না? হ্যাঁ, আছে তো। ওটা দেখাতে পারবি একবার আমাকে? হ্যাঁ, চ। দেখা তো একবার। উফ, কি ধুলো। সর আমি দেখছি। চল আসছি। ওমা, বাবা কোথায় গো? আরে জানিস না, কালকে গণেশ পুজো, তোর বাবা গণেশ পুজোর বাজার করতে গেছে কাল। ও আচ্ছা আচ্ছা। বিশ্বনাথ মানে শিব, আর এদিকে গণেশ মানে তারই তো পুত্র। ধেত, কি যে এলো। কি ব্যাপার, তুই? ট্রাঙ্কটা একবার দেখাতে পারবি আমাকে? কেন? চ না, দরকার আছে। দেখ, ওখানে লেখা ছিল বিশ্বনাথ পুত্র। এবার বিশ্বনাথ পুত্র মানে এখানে গণেশকে বোঝানো হচ্ছে, কারণ বিশ্বনাথ মানে শিব। দেখ এই ছবিটা দেখ, এখানে বিশ্বনাথ অর্থাৎ শিবও আছে, আবার তার পুত্র গণেশও আছে। এইটারও হওয়ার সম্ভাবনা আছে। এই তো পেয়েছি। মুক্ত করো হরিদ্বার, নারায়ণীর হবে মুক্তি, সেখান থেকে দেখতে কি পাও বিভা বসুর সুক্তি। ব্যোমকেশ হেথা ভবন পার্শ্বে ক্ষুদ্র কুটির বাঁধে, যাও যদি সেই নভমার্গে ভাগ্য ফিরে পাবে। অষ্টপ্রহর দাঁড়িয়ে সেথা এলোকেশী এক যক্ষী, কুবের সম ধনরত্নের সেই একমাত্র রক্ষী। ভয় করে নয় ভক্তি ভরে নত করো মাথা,
নিয়তি তোমার আছে লুকিয়ে সেই ভূমিতে গাথা। আমার যদ্দূর মনে হচ্ছে এটাই সেই অভিশপ্ত উপহারের পথ নির্দেশ। বাবা, কি কঠিন কঠিন শব্দ। দাঁড়া, আমি না একটা ছবি তুলে রাখি এটার। আচ্ছা, আমি তো ছবি তুলে নিলাম, তুইও এটা তোর বাড়িতে দেখা, একটু ভাব এটা নিয়ে। আমি এই ছবিটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি, একটু ভাবি আমিও। কিরে, কিছু বুঝলি? হ্যাঁ, কিছুটা তো বুঝতে পেরেইছি। কি বুঝলি? ধাঁধাটা দে, বলছি। দেখ, এটার লাস্টের যে স্ট্র্যাঞ্জাটা, ভয় করে নয় ভক্তি ভরে নত করো মাথা, নিয়তি তোমার আছে লুকিয়ে সেই ভূমিতে গাথা, এটা তো পরিষ্কার। মানে যে ভূমিতে যেতে বলছে সেখানেই গুপ্তধনটা আছে, সেখানে গেলেই পাবো আমরা। এবার সেকেন্ড আর থার্ড যে স্ট্যান্ডাটা, ওটা স্পটে না গেলে আমরা বুঝতে পারছি না আপাতত। এবার ফার্স্টের স্ট্যান্ডাতে আছে মুক্ত করো হরিদ্বার, নারায়ণীর হবে মুক্তি। সেকেন্ড লাইন থেকে বলি, নারায়ণ থেকে নারায়ণ এসছে, মানে নারায়ণী মানে হচ্ছে লক্ষ্মী, তার মানে লক্ষ্মী প্রাপ্তি অথবা মানে আমাদের যে ধনরত্ন পাবো সেটা বোঝাচ্ছে। এবার সেখান থেকে দেখতে কি পাবো, বিভা বসুর সূক্তি। আমি প্রথমে ভেবেছিলাম বিভা বসু মানে কোনো মহিলা না, কিন্তু পরে দেখলাম যে এটা সূর্যকে বলছে, বিভা মানে সূর্য, আর সূক্তি অর্থাৎ শয্যা বা ঘুমোতে যাওয়া। তো মানে সূর্যের ঘুমোতে যাওয়া, তার মানে এটা পশ্চিম দিক বোঝাতে চেয়েছে। এই প্রথম লাইনটা মুক্ত করো হরিদ্বার, এই হরিদ্বার কেসটা ঠিক বুঝতে পারছি না। হরিদ্বার? আমাদের হরিদ্বারে যেতে হবে? না না, হরিদ্বার নয়, দাদু এত একটা মূল্যবান জিনিস হরিদ্বার নেই, হাতের কাছেই রাখবেন। ঠিক আছে, তুই পর, আমি দেখছি ব্যাপারটা। মনু, আমি বেরোচ্ছি, গেটটা একটু দিয়ে দিস তো। আসছি। এখানে হরিদ্বার শব্দটা একটা শব্দ, দুটো শব্দ। তো হরি মানে আমরা জানি নারায়ণ, আবার হরি মানে তোর সিংহকেও বোঝায়, আর তার মানে দরজা, তার মানে সিংহ দুয়ার বা সিংহ দরজা, মানে বাড়ির মেন গেট। তো চলো মেন গেটটা একবার দেখে আসি। ধাঁধা অনুযায়ী হরিদ্বার মানে সিংহদ্বার, যদি এটাই হয় তাহলে পরের লাইন অনুযায়ী এখানে লেখা আছে বিভা বসুর সুপ্তি, মানে পশ্চিম দিক। দাঁড়া দেখি একবার। এই দিকটাই পশ্চিম দিক। পরের লাইনটা আছে যে ব্যোমকেশ সেথা ভবন পার্শ্বে ক্ষুদ্র কুটির বাঁধে। কিছুই তো মিলছে না রে। তোদের ওই আদি বাড়িতে এখন আর কেউ থাকে না?
না, একজন কেয়ারটেকার আছে, সেই এখন দেখাশোনা করে। তাহলে তো জ্যাঠা কাকারা কোথায় থাকে? জ্যাঠা কাকারা তো কলকাতায় ফ্ল্যাট কিনে চলে গেছে। আচ্ছা, একবার নিয়ে যেতে পারবি? হ্যাঁ, চল। মুক্ত করো হরিদ্বার। হরিদ্বার মানে হচ্ছে সিংহদ্বার, তার মানে উনি এটাকেই বলতে চেয়েছেন। এই দেখ, এখানে লেখা আছে, সেখান থেকে দেখতে কি পাও বিভা বসুর সুপ্তি। তার মানে সূর্য ডোবার কথা বলা হচ্ছে, অর্থাৎ পশ্চিম দিক। পশ্চিম দিক? পশ্চিম দিক দাঁড়া দেখে বলছি। এই দিকটাই পশ্চিম দিক। সেকেন্ড স্ট্র্যাঞ্জা অনুযায়ী বলছে, ব্যোমকেশ সেথা ভবন পার্শ্বে ক্ষুদ্র কুটির বাঁধে। ক্ষুদ্র কুটির, এটা কি? এটা তো শিব মন্দির। এই তো শিব মন্দির। এখানে বলেছে ব্যোমকেশ সেথা ভবন পার্শ্বে, আর ব্যোমকেশের আরেক নাম শিব। এই তো অঙ্ক মিলে যাচ্ছে, 2 2 4 হচ্ছে। এর পরের লাইন অনুযায়ী, যাও যদি সেই নভোমার্গে ভাগ্য ফিরে পাবে। নভোমার্গ মানে তো স্বর্গে যাওয়ার রাস্তা। এখানে কোনটার কথা বলা হচ্ছে? আচ্ছা, এই শিব মন্দিরের পেছন দিয়ে একটা রাস্তা আছে, ওটাও দেখতে পারিস। এই দিক দিয়ে আয়। দেখে আসিস। এটা আগে আমাদের বাড়ির বাগান ছিল। পরের স্ট্র্যাঞ্জা অনুযায়ী, অষ্টপ্রহর দাঁড়িয়ে সেথা এলোকেশে এক যক্ষী, কুবের সম ধনরত্নের সেই একমাত্র রক্ষী। এখানে যক্ষীটাই বা কে, আর রক্ষীটাই বা কাকে বোঝানো হচ্ছে? জানিস, ছোটবেলায় দাদু এই গাছের কাছে কাউকে আসতে দিত না। দাদু বলতো এই গাছে নাকি ভূত। তার মানে যক্ষী বলতে কি এই গাছটাকেই বোঝানো হয়েছে? আচ্ছা, এখানে সব জায়গাটাই সিমেন্ট দিয়ে বাঁধানো, কিন্তু গাছটার সামনে নেই কেন? দাদু কখনো এখানটায় বাঁধাতে দেয়নি, আর আগে তো এত কিছু ছিলও না। এই গাছগুলো ছিল না আগে? শেষ স্ট্র্যাঞ্জা অনুযায়ী, ভয় করে নয় ভক্তি ভরে নত করো মাথা, নিয়তি তোমার আছে লুকিয়ে সেই ভূমিতে গাধা। তাহলে যদি যক্ষী এই গাছটাকেই বলা হয়, রক্ষীও তাহলে এই গাছটাই হবে, আর ভূমিও কি তাহলে এটাই? তাহলে কি এখানেই খুঁড়তে হবে? গুপ্তধন এখানেই লুকিয়ে আছে? ধাঁধা অনুযায়ী এখানটাই খুঁড়ে দেখতে হবে, এখানেই গুপ্তধন আছে। চল চল এখানটাই খুঁড়ে দেখি। একটু হেল্প করতো? না না, আমি পারবো না।
এখানটা খুঁড়তে হবে, কিছু আছে খোঁড়ার মতো? দেখছি দাঁড়া, ওখানে হয়তো কোদাল আছে। দেখ দেখ দেখ। এই তো পেয়েছি। দেখি 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 কি বার করছিস, দেখা দেখা দেখা। চল সর এখান থেকে, এতক্ষণ তো কিছু করতে এলি না। কোদালটা কে এনে দিল তোকে? যেই আনুক, খুঁড়ছি তো আমি। বাড়িটা তো আমার, সর। সর সর সর, আমি খুঁড়ে নিই একটু। কই দেখি দেখি কি। এই তো সেই গুপ্তধন, অবশেষে মিলল আমাদের। কিরে, মোহর তো পেয়ে গেলি, বিশাল বড় লোক তো এখন। কি করবি এগুলো নিয়ে? ভাবছি তোকে দুটো দিয়ে দেব। গয়না বানাবি বিয়ের জন্য? দেখা যাক। আচ্ছা, এগুলোর দাম কেমন কি আছে? দেখ, এর দাম তো ওইভাবে বলা যাবে না। এটা কোন রাজার আমলের, কোন সময়কার, এসব না জানলে ঠিক সঠিক মূল্যায়ন করা যাবে না। তাহলে কোনো সোনার দোকানে নিয়ে যাই? পারবে না, তারাও পারবে না। সোনার দোকানের লোকেরা জানেই না এটা কখনকার। এর একটা ঐতিহাসিক মূল্য আছে। আমার এক চেনাশোনা দাদা, এক টিচারই আছে, সে দেখে বুঝতে পারবে এটা কোন সময়কার। হ্যাঁ, নিয়ে যা। তাকে একবার দেখাতে হবে, সেই ভালো বুঝতে পারবে। তো তুই আমাকে এখান থেকে দুটো দে, তাহলে আমি তাকে দেখাবো। আরে কি খবর, কেমন আছিস? এই তো দাদা, ভালো আছি। তুমি কেমন আছো? অনেকদিন বাদে আসলি। কাকিমা কেমন আছে? চলছে, খবর টবর নেই? কি ব্যাপার? অনেকদিন আসা হয় না, এই আর কি। বল, আজকে হঠাৎ করে কি মনে পড়লো? একটা দরকার ছিল তোমার সাথে। দরকার ছাড়া তো মরেই পড়ে না। বল কি দরকার? একটা জিনিস পেয়েছি, তোমাকেই দেখাই। তুমি ছাড়াই সঠিক মূল্যায়ন কেউ করতে পারবে না। আবার কি পেয়েছিস? দেখো তুমি। একটু আলো তো চল। এটা তুই কোত্থেকে পেলি? পেয়েছি পেয়েছি, এখন কেন বলবো? দেখো না। এটা তো তোর পাওয়ার কথা না। তাও তুমি দেখো। এটা তো এদেশে জিনিসই না, তুই পেলি কোথা থেকে? দেখেই তোকে বলছি, এটাকার মুদ্রা জানিস? এটা বাংলাদেশের নয়, ইভেন ভারতবর্ষের। হ্যাঁ, সেটা তো দেখেই বুঝতে পারছি। খলিফা আল মুত্তাওয়াকিলের নাম শুনেছিস? না। খলিফা আল মুত্তাওয়াকিল ছিলেন সামারা, যাকে বলে আজকের ইরাক। তার উত্তরে একটা রাজ্য ছিল, সেই রাজ্যের শাসক প্রচন্ড অত্যাচারী ছিলেন, এবং এটা তার মুদ্রা, সোনার মুদ্রা। এর ঐতিহাসিক মূল্য কি? আমি তো এক্সপার্ট তো নই যে তোকে এটা দাম বলবো। আমি তোকে খালি এটার হিস্ট্রি বলতে পারি। এই সোনার মুদ্রাটা খলিফা মুত্তাওয়াকিলের। খলিফা মুত্তাওয়াকিল প্রচন্ড অত্যাচারী শাসক ছিলেন। তার অত্যাচারে তার রাজ্যের প্রচুর লোক না খেতে পেয়ে মারা যায়, প্রচুর যুদ্ধ বিগ্রহ হয় এবং তার এগেনস্টে বিদ্রোহ হয়। সেটা কারা করেছে? সেটা করেছিল তার সৈনিকরাই, অনেকে বলে। কেউ মনে করে তার আন্ডার যে তুর্কি সেনারা ছিল তাদের হয়তো টাকা পয়সা টান পড়ছিল। রাজ্য ভেঙে যাচ্ছিল কারণ তিনি ছিলেন প্রচন্ড স্বৈরাচারী। মানুষকে খুন করতে তার হাত কাঁপতো না। কথার খেলাপ হলেই মুন্ডু উড়িয়ে দিচ্ছে। এভাবে কি রাজ্য চলে? তা সবকিছুরই একটা শেষ থাকে, কিন্তু শেষটা যে এমনই সেটা তোকে বলবো কিনা ভাবছি। হ্যাঁ বলো, শুনি। 10ই ডিসেম্বর 861 খ্রিস্টাব্দ রাত্রিবেলা তিনি নিজের প্রাসাদে বসে আকণ্ঠ মদ গিলছিলেন। সেই সময় তার দুজন দেহরক্ষী সামনে পিছন থেকে খ্যাচ খ্যাচ খ্যাচ
তার দেহকে 3 টুকরো করে ফেলে। তারপর থেকে ইতিহাসে তার নাম তেমন জানা যায়, কিন্তু অনেকে মনে করে এর পেছনে তার ছেলে ছিল। ছেলেই মারলো বাবাকে? আল মুনতাসিরের দরকার ছিল আল মুত্তাওয়াকিলের গদি, আর রাজা রাজারের মধ্যে বাবা ছেলের সম্পর্ক হয় না। টাকা আমার, রাজ্য আমার, তুমি বুড়ো হয়ে গেছো, তুমি কি করবে? কিন্তু এখানে একটা গল্প আছে, আমি মানি না, কিন্তু অনেকে মনে করে এই মুদ্রাটি অভিশপ্ত। যদিও অনেকের মতে আল মুনতাসিরের উদ্যোগে তার বাবাকে মারার জন্য যে তার 2 জন দেহরক্ষী, এরা তোর কাছে রাখ। তাদের একজনের নাম ছিল ওয়াসিফ আর আরেকজনের নাম বুঘা আল কবির। এরা দুজনেই যেহেতু খালিফাকে 39 বছর বয়সে হত্যা করেছিল, এই দুজনের বংশের কেউ, এমনকি তারা নিজেরা কেউ 40 বছরের বেশি বাঁচে। এই মোহরের সঙ্গে একটা কার্স আছে, যেমন তুতানখামেনের মমি যারা করেছিল তারা প্রত্যেকেই মারা যান হাওয়ার্ড কার্টারের মতো। ঠিক আছে, তুই যদি এটাকে নিয়ে কিছু করতে চাস, আমার খালি একটাই মতামত, এমন কাউকে দিস যে ক্যারি করতে পারবে, বা মিউজিয়ামে দিয়ে দিস, নিজের কাছে রাখবি। ইয়ার কি মারছি, রেখে দে, এটা দাম অনেক বেশি। আর কিছু না, আর কিছু না। ঠিক আছে, আসিস আবার, চল। দাদুর লেখা অনুযায়ী নূর আল কবির দাদুকে মোহরগুলো দিল, এদিকে আবার খলিফাকে মারলো হচ্ছে বুঘা আল কবির। তাহলে বুঘা আল কবিরের বংশধরী কি নূর আল কবির?